ওকে, তাহলে আমরা কতদিন পড়েছিলাম কি যে কোষের ক্ষেত্রে সব সময় বাইরের দিকে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে বাইরে কি থাকবে, কোষ প্রাচীর বা সেল ওয়াল, এটা কিন্তু ওয়াল। ওকে, আচ্ছা, আবার যদি আমরা কোষ প্রাচীরের ভেতরের অংশ দেখি, তাহলে কোষ প্রাচীরের ভেতরে কি থাকবে, কোষ ঝিল্লি। তাহলে এর ইংলিশ নাম লেখা আছে সেল মেমব্রেন। তো আমরা এর কি কি নাম আছে গতদিন পড়েছিলাম। হ্যাঁ, গুড। তাহলে এর ভেতরে কি থাকে, সাইটোপ্লাজম থাকে না, আমরা জানি এর ভেতরে সাইটোপ্লাজম থাকে। এখন মেমব্রেন মানে হচ্ছে ঝিল্লি, যে কোনো ক্ষেত্রে মেমব্রেন মানে হচ্ছে ঝিল্লি। তাহলে কি কি নাম থাকতে পারে, সবগুলো নাম আমরা একবার পড়বো, কিন্তু সব লাগবে না আসলে। দেখো, সেল মেমব্রেন, এটা আমরা সবসময় বলি। এখন সাইটোপ্লাজমের মেমব্রেন না, তাই এর আরেকটা নাম কি হয়, সাইটোমেমব্রেন। আচ্ছা, আর কোষ তো জীব, বায়ো, তাই এর আরেকটা নাম কি হয়, বায়োমেমব্রেন। ওকে, এখন এই প্লাজমা মেমব্রেন এই নামকরণটা কে করেছে, কার্ল নাগেলি। আমরা এটা কিভাবে মনে রাখবো, প্লাজমা মেমব্রেন আর নতে কি হবে, নাগেলি। বা আমরা উপরে এখানেও লিখে ফেলতে পারি প্লাজমা মেমব্রেন নামকরণ করছে হচ্ছে নাগেলি। এখন কার্ল নাগেলি, এটুকুই মনে রাখতে হবে। ক্রামারের নামটা খুব বেশি আসে না, আমরা মনে রাখবো মেইনলি বাংলা নাম কি হবে, কোষ ঝিল্লি। তো আমরা আসলে এটা নিয়ে পড়াশোনা করব। তো কোষ ঝিল্লির ক্ষেত্রে কোষ ঝিল্লি কিভাবে তৈরি হয়, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম মতবাদ দিয়েছে, এক একজন এক রকম ভাবে তৈরি করার কথা বলেছে। যেমন গতদিন আমরা কি পড়েছিলাম, সেটা হচ্ছে একজন বিজ্ঞানী, দুজন আর কি, তারা বলছিল কি যে এটা কি দিয়ে তৈরি হতে পারে। আমরা বলছিলাম কি স্যান্ডউইচ, স্যান্ডউইচ মডেল, উইচ হবে সমস্যা নাই। স্যান্ডউইচ মডেল, উনি কিসের কিসের স্যান্ডউইচ বানাইছিল, উপরে ছিল হচ্ছে প্রোটিন, নিচেও কি ছিল প্রোটিন, আর মাঝে কি, মাঝে হচ্ছে লিপিড। তাহলে কিসের স্যান্ডউইচ, প্রোটিন লিপিড প্রোটিনের স্যান্ডউইচ। এবং আমরা কি পড়ছিলাম যে কারা বানায়, হ্যাঁ দাদারা, কারা, দাদারাই প্রথম এবং প্রোটিন লিপিড প্রোটিনের স্যান্ডউইচ বানায়। দাদারাতে কি হবে, দুজন বিজ্ঞানীর নাম, একজন নাম হচ্ছে ড্যানিয়েলি, আর একজনের নাম কি ডেভসন। ওকে, তাহলে বলতো পরীক্ষাতে আসবে যে স্যান্ডউইচ মডেল কে দেয়, দাদারা, মানে কি ড্যানিয়েল আর ডেভসন, ড্যানিয়েলি আর ডেভসন। এখন এটা কিভাবে আসলে পড়তে হবে, কারণ অপশনে তোমার যাদের নাম থাকবে তারা কারা, তুমি নাম দেখলেই কেন বুঝতে পারবা, কারণ অপশনে থাকবে রবার্টসন, সিঙ্গার, নিকেলসন, ড্যানিয়েল, ডেভসন। তুমি নাম পাবা না, খুঁজে বের করতে পারবা না। তো এটাই হচ্ছে ট্রিক্স। ওকে, এখন দেখো আরেকটা নাম কি ছিল, ইউনিট মেমব্রেন হাইপোথেসিস। এর বাংলা কি ছিল, একক পর্দা মতবাদ। বলছিলাম যে হাইপোথেসিস মানে কি, মতবাদ, ইউনিট মানে কি একক, আর মেমব্রেন কি, আসলে মেমব্রেন বলতে আমরা কি বুঝি, ঝিল্লি, এখানে পর্দা দিয়ে বোঝানো হয়েছে। তো এটাও দেয় কে, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে, রবার্টসন। তাহলে একক পর্দা মতবাদ কে দেয়, রবার্টসন। এবং আরো অনেকগুলো মতবাদ আমরা জানি, এখানে লেখা আছে। এখন গতদিন আমরা পড়েছিলাম সব থেকে গ্রহণযোগ্য মতবাদ কোনটা, ফ্লুইড মোজাইক মডেল, কে দেয়, সিঙ্গার ও নিকেলসন। ঠিক আছে, এটাই হচ্ছে আমরা আজকে পড়বো। তাহলে আমাদের কোষ ঝিল্লি কিভাবে তৈরি হয়, সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ কোনটা, ফ্লুইড মোজাইক মডেল। এটাই আমাদের পরীক্ষাতে আসবে এবং আমাদের এটা লিখতে হবে, আঁকাতে হবে। এবং আমরা এখন বুঝবো, শিখবো, আঁকায়ও ফেলবো। ঠিক আছে, তো তোমরা খাতাও বের করে রাখতে পারো, আমি লাস্টে এটা আঁকানোর কথা বলবো। তো প্রথমে আগে আমরা একটু শিখে আসি। তো তাহলে প্রথম বিষয়টা হচ্ছে অন্য কোনো নাম আছে কিনা। হ্যাঁ, আমরা বই থেকেও দেখতে পারি, বইয়ে দেখো যে যারা যারা বই থেকে দেখবা যে বইয়ে অনেক কিছু লেখা আছে। তো প্রথমেই বলেছে কত সালে দেয় বলতো, এটা 1972 সালে। তো এটা মাঝে মাঝে অনেকগুলো সাল আছে আমাদের বইয়ে, সব সাল লাগে না, কিন্তু কোন সালটা পরীক্ষাতে মাঝে মাঝে আসে, এই 1972। তাহলে ফ্লুইড মোজাইক মডেল কত সালে দেওয়া হয়, 1972 সালে। ফ্লুইড মোজাইক মডেল দেওয়া হয় হচ্ছে 1972 সালে। ওকে, তাহলে 1972 সালে দেওয়া হয় ফ্লুইড মোজাইক মডেল। এখন এই মডেলটা হচ্ছে, এর অপর একটা নাম আছে, মডেলের নাম কি, আইসবার্গ মডেল। এখন আইসবার্গ কি আমরা কখনো দেখেছি, আইসবার্গের বাংলা কি বলতো, আইসবার্গের বাংলা হিমশৈল, তাই না। আচ্ছা, এটা মনে হয় ওইটা ওপেন হবে না, অন্য কিছু ওপেন হবে, সমস্যা নেই। ডিটেলস, আইসবার্গের বাংলা হচ্ছে হিমশৈল। এখন আইসবার্গ আমরা একটু দেখে আসি। দেখো এটা কি আইসবার্গ, ছোটবেলায় ওই যে টাইটানিক মুভি দেখছো,
ওই টাইটানিক মুভিতে কি হয়, ওই টাইটানিকের জাহাজটা হচ্ছে ওই আইসবার্গের সাথে গিয়ে ধাক্কা খায়, যার কারণে ফেটে যায়, পরে তো বিশাল কাহিনী, সেটা তো তোমরা জানো। তো আইসবার্গের একটা বৈশিষ্ট্য আছে, এই ছবি দেখে একটা বৈশিষ্ট্য বোঝা যায়, তোমরা কি বলতে পারবে সেই বৈশিষ্ট্য কি? পানির নিচে বেশি উপরে কম, তাই না? তো আমাদের যে মডেলটা এখন আমরা শিখবো ওতে এরকম একটা বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? ওকে, এখন দেখো আমরা তাহলে শুরু করি। প্রথমে এর অপর নাম কি সেটা দিয়ে আসলে জানতে হবে। অপর নাম কি? আইসবার্গ মডেল। তাহলে আমরা দেখো বইয়ের ভেতরে আমাদের এক লাইনে সব লেখা আছে, আমরা কিভাবে পরীক্ষার খাতায় লিখবো। প্রথমে আমরা কি লিখতে পারি? অপর নাম। অপর নাম কি হবে? আইসবার্গ মডেল, বাংলায় তো হিমশৈল মডেল। আচ্ছা, এবার আসো, প্রবর্তন করছে কত সালে? প্রবর্তন হয়েছে কত সালে? 1972 সালে। আর প্রবর্তক কে কে? সিঙ্গার ও নিকেলসন। ক্লিয়ার? এভাবে লিখবো। তাহলে বইয়ের লাইনে এটা 3-4 লাইনে লেখা আছে, আমরা 3-4টা শব্দ দিয়ে লিখে ফেলবো, বুঝছো? সংক্ষেপে অনেকগুলো ইনফরমেশন। আমাদের সবসময় উদ্দেশ্য থাকবে কি, যাতে অল্প সময়ে অল্প শব্দ লিখে বেশি বেশি ইনফরমেশন দেওয়া যায়, ঠিক আছে? ওকে, এখন এই মডেল অনুযায়ী 4টা অংশ আছে। 4টা অংশ কি কি দেখো তো। প্রথমটার নাম কি? ফসফোলিপিড বাইলেয়ার। সেকেন্ডটার নাম কি? মেমব্রেন প্রোটিন। থার্ডটার নাম কি? গ্লাইকোক্যালিক্স। আর ফোর্থটার নাম কি? কোলেস্টেরল। এই 4টাই আমাদের জানতে হবে, এবং প্রথম 2টা আসলে একটু বোঝার বিষয় আছে। তো প্রথমত সবাই একটু পরপর 4টা নাম বলো তো কি কি? ফসফোলিপিড বাইলেয়ার, মেমব্রেন প্রোটিন, গ্লাইকোক্যালিক্স আর কি? কোলেস্টেরল। ওকে, এখন প্রথমটা আমি যদি একটু লিখি, ফসফোলিপিড বাইলেয়ার। ওকে, এখন এই ফসফোলিপিড বাইলেয়ারটাকে আমরা একটু ইংলিশে লিখবো, ঠিক আছে? ইংলিশে লিখবো। ইংলিশে লিখলে কি হবে? ফসফো। আচ্ছা, ফসফো পর্যন্ত আমি লিখি। এখানে কয়টা শব্দ তোমার কাছে মনে হতে পারে? কয়টা শব্দ আছে? ফসফো, তারপর একটা শব্দ কি? তারপর আরেকটা শব্দ হচ্ছে লিপিড, আর পরে কি আছে? বাই লেয়ার, তাই না? তাই এই বাই লেয়ারের মধ্যেও শব্দ আছে, বাই, আর তারপর আছে হচ্ছে লেয়ার। তো খেয়াল করো, তাহলে এই যে শব্দটা আছে ফসফোলিপিড বাইলেয়ারের 2টা অংশ, তাহলে 2টা অংশ কি কি? ফসফো আর কি? লিপিড, আর তারপর বাই, তারপর লেয়ার। এখন শুরুতে আমি একটু বলে রাখি, বাই লেয়ার মানে কি? বাই মানে কি? মোনো মানে 1, ডাই মানে 2, বা বাই মানেও কি? তাহলে বাই মানে কি? 2, আর লেয়ার মানে কি? স্তর। তাহলে ফসফোলিপিডের 2টা স্তর মানে হচ্ছে ফসফোলিপিড বাই লেয়ার। আচ্ছা, এখন ফসফোলিপিড জিনিসটা কি এটা নিয়ে আমাদেরকে জানতে হবে এবং ডিটেইলস জানতে হবে। ফসফোলিপিড জিনিসটা কি? ওকে, দেখো তাহলে ফসফোলিপিড, ফসফো দিয়ে আসলে বোঝায় হচ্ছে ফসফেট। ফসফো দিয়ে কি বোঝায়? ফসফেট, ফসফেট। ওকে, তাহলে ভাই লিপিড মানে কি? তোমরা ছোটবেলায় পড়ছো, লিপিড মানে হচ্ছে, লিপিডের বাংলা কি? চর্বি বা ওই যে স্নেহ, তাই না? আচ্ছা, এখন ছোটবেলায় তোমরা পড়ছো কি লিপিড ভাঙলে কি কি পাওয়া যায়, মনে আছে? লিপিড ভাঙলে কি কি পাওয়া যায়? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। তাহলে দেখো এই লিপিডের মধ্যে কে কে থাকবে? তাহলে লিপিডের মধ্যে থাকবে হচ্ছে ফ্যাটি অ্যাসিড প্লাস আর কে? গ্লিসারল। তাহলে দেখো তো ফসফোলিপিডে মোট কয়টা কন্টেন্ট থাকছে? ফসফেট, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। আমরা বলতে পারি যে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল মিলে তৈরি করছে কি? লিপিড। তাহলে দেখো ফসফেট, ফসফোর জন্য কি হবে? ফসফেট, আর ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল মিলে তৈরি করবে কি? লিপিড। তাহলে ফসফেট আর লিপিড যখন যুক্ত হয়ে যাবে তখন এটার নাম কি হয়ে যাচ্ছে? ফসফোলিপিড, ঠিক আছে? এখন আমরা দেখবো যে ফসফোলিপিড দেখতে কেমন, এর আকৃতি কেমন, ঠিক আছে? তাহলে ফসফোলিপিডের মধ্যে কয়টা অংশ আছে বলো তো সবাই? কয়টা? 3টা। কি কি? ফসফেট, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। ওকে, এখন চলে আসি যে ফসফোলিপিড কিভাবে তৈরি হবে। ওকে, ধরে নাও আমরা ধরলাম হচ্ছে ফসফোলিপিডের ক্ষেত্রে এটা হচ্ছে কেমন দেখতে হবে, খেয়াল করো। এর একটা মাথা থাকবে এরকম, এটা হচ্ছে এর মাথা। মাথাকে আমরা ইংলিশে কি বলবো? হেড। ওকে, আর কি থাকবে ভাইয়া? আর থাকবে ওর লেজ, এখানে একটা লেজ, এখানে একটা লেজ। তাহলে এটাকে, এটা কি হচ্ছে? এটা হচ্ছে এর লেজ। লেজের ইংরেজি কি? টেইল। তাহলে 2টা অংশ, মাথা আর লেজ। এখন নেক্সট কোশ্চেনটা হচ্ছে ভাইয়া মাথা কি দিয়ে তৈরি? দেখো একটু মিলাই দিচ্ছি আমি। মাথা তৈরি হচ্ছে
ফসফেট দিয়ে, ওই ইংলিশে লিখেছি আমি এখানে বাংলায় লিখে দিচ্ছি, মাথা তৈরি হচ্ছে কি দিয়ে, ফসফেট দিয়ে। এই ফসফেট, তাহলে ফসফেট চলে আসলো কোথায়, মাথায়। আচ্ছা, লেজ তৈরি হয় কি দিয়ে, লেজ তৈরি হয় হচ্ছে ফ্যাটি অ্যাসিড দিয়ে। তাহলে দেখো আমাদের টোটাল ফসফোলিপিডে কয়টা কন্টেন্ট ছিল, ফসফেট, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। তাহলে ফসফেট কোথায় থাকতেছে, মাথায়, আর ফ্যাটি অ্যাসিড কোথায় থাকছে, লেজে। তাহলে এখনো বাদ গেছে কি, গ্লিসারলকে এখনো কোথাও দেওয়া হয় নাই। এখন দেখো গ্লিসারলকে আমরা কোথায় দিব, দেখো এই গ্লিসারলকে দিব হচ্ছে আমরা এই জায়গাটাতে। তাহলে এইটা আসলে কি, মাথা আর লেজের মাঝখানে ধরে নাও একটা সংযোগ স্থল, ধরো কলার, ঠিক আছে। তাহলে এইখানে আসলে কি থাকে, এই জায়গায় থাকে হচ্ছে, এগুলা কি দেখা যাচ্ছে, দেখো তো, এই জায়গায় থাকে হচ্ছে গ্লিসারল। তাহলে দেখো এটা ইংলিশে লিখেছি আমি, বাংলায় এখানে লেখা যাচ্ছে, সমস্যা নাই। তো তিনটা অংশ কি আমাদের চলে আসছে কিনা, তিনটা অংশ কি কি ছিল, ফসফেট, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। তাহলে বলো তো, হেড মাথা তৈরি হয় কি দিয়ে, ফসফেট, লেজ টেইল তৈরি হয় কি দিয়ে, ফ্যাটি অ্যাসিড, আর হেড আর টেইল মানে মাথা আর লেজের মাঝে কি থাকে, গ্লিসারল থাকে। ওকে, পারবো আমরা এখন। তাহলে দেখো এটার নাম কেন ফসফোলিপিড হয়েছে ভাইয়া, কারণ গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড এরা দুজন মিলে কি হবে, লিপিড, আর উপরে কি আছে, ফসফেট। ফসফেট আর লিপিড মিলে হয়ে যাবে কি, ফসফোলিপিড। তাহলে পুরো বিষয়টা কি সবার কাছে ক্লিয়ার, সবকিছু মিলে তৈরি হয়ে যাবে কি, ফসফোলিপিড। হতাশাজনক কারেন্ট চলে যাওয়া, যাই হোক সমস্যা নাই, আমরা এটা কন্টিনিউ করব। এখন চলে আসো, আমাকে তো পুরো কালো কালো দেখা যাবে, অসুবিধা নেই, এটা দেখা যাচ্ছে না, এটা ক্লিয়ার দেখা যাচ্ছে, দেখা গেলে হচ্ছে। এখন নেক্সট চলে আসি, আমরা দেখবো যে কিভাবে আসলে ফসফোলিপিড গুলা, আমরা একটু আগে পড়ছি কি কয়টা লেয়ার তৈরি করে ওরা, বাই লেয়ার, মানে দুইটা লেয়ার। তাহলে কিসের দুইটা লেয়ার হবে, ফসফোলিপিডের দুইটা লেয়ার। কারণ ফসফোলিপিডের দুইটা লেয়ার কিভাবে হবে আমরা সেটা দেখি। এখন তাহলে আমরা ফসফোলিপিড আঁকাবো, ঠিক আছে, ফসফোলিপিড আঁকায় ফেলি। ধরো এটা হচ্ছে ওর মাথা, আর ধরলাম এই দুইটা হচ্ছে ওর লেজ, আর মাথা আর লেজের মাঝখানে কি আছে, গ্লিসারল। মাথা আর লেজের মাঝে কি আছে, গ্লিসারল। ওকে, তাহলে এটা হচ্ছে একটা ফসফোলিপিডের অণু। এখন স্তর তৈরি করতে গেলে কি, মনে করো মানুষ যদি স্তর তৈরি করে, তাহলে পাশাপাশি মানুষ দাঁড়াইলে কি হয়ে যাবে, একটা স্তর তৈরি হয়ে যাবে না। এক্ষেত্রেও কি হবে, ফসফোলিপিডের স্তরগুলো তৈরি হবে, পাশাপাশি থাকলে ফসফোলিপিডের স্তরগুলো তৈরি হবে। এখন দেখো তাহলে কি তৈরি হয়ে গেল, এখানে ফসফোলিপিডের একটা স্তর তৈরি করে ফেললাম না আমরা। আচ্ছা, এখন একটা স্তর হলে কি হবে, দেখো এই সাইডে এটা আসলে কয়টা স্তর, এটা যদি আমরা দেখি, এটা হচ্ছে একটা স্তর, আমাদের আরো একটা স্তর লাগবে। এখন এই ফসফোলিপিডটাকে নিয়ে আমরা হচ্ছে আরেকটা স্তর বানাইলাম, কিন্তু সমস্যা হচ্ছে এই স্তর আর এই স্তর, এর লেজ আর ওর মাথা, এটা কেমন না, এটা হচ্ছে না, আমরা এভাবে থাকবো না, যে তোর মাথার দিকে আমি পা দিব না। তাহলে এ কি করবে, ওর পা কানেক্ট করে ওই দিকে সেম থাকবে। তাহলে দেখো এটাকে উল্টাই দিতে হবে, এটাকে আমরা আঁকাবো, তখন কিভাবে আঁকাবো, উল্টা করে আঁকাবো। তাহলে দেখো ফসফোলিপিডের ক্ষেত্রে ফসফোলিপিডের স্তর আমরা আঁকালাম, এটা একটা স্তর এবং নিচে এটা একটা স্তর। তাহলে ফসফোলিপিডের কয়টা স্তর হয়ে যাচ্ছে, দুইটা। ক্লিয়ার? তাহলে দেখো তো, এটা একটা ফসফোলিপিডের স্তর, এটা একটা স্তর, দুইটা স্তর মিলে আমরা এটাকে কি বলতে পারি, এই দুইটা মিলে তৈরি হচ্ছে এখানে দ্বি স্তর। কি হচ্ছে, দ্বি স্তর। দ্বি স্তরকে আমরা কি বলেছি, বাই লেয়ার। আর এগুলা কিসের লেয়ার, ফসফোলিপিডের। তাহলে এখানে আমাদের কাছে এখন ক্লিয়ার যে হচ্ছে ফসফোলিপিড বাই লেয়ার, বুঝছো? ওকে, এখন আমরা এটা সংক্ষেপে বুঝে ফেললাম না, আমাদের বইয়ে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে, তা আমরা একটু পড়ে আসি, সেগুলো পড়ে দেন আমরা বুঝবো, ঠিক আছে। পোলার, নন পোলার বা এরকম কিছু কথাবার্তা আছে, সেগুলো একটু দেখে আসি। প্রথমে তুমি আসলে কি লিখবা, ফসফোলিপিড বাই লেয়ারের শুরুতেই তুমি কি লিখবা, যে এটি কি দুই স্তর বিশিষ্ট ফসফোলিপিড অণু দিয়ে গঠিত। পারবো না এটা, দুই স্তর বিশিষ্ট ফসফোলিপিড, যেহেতু বাই লেয়ার লেখা আছে, বাই মানে হচ্ছে দুই। প্রতিটি ফসফোলিপিড এক অণু, প্রতিটি ফসফোলিপিডে এক অণু গ্লিসারল থাকে এবং গ্লিসারলের সাথে কি থাকে, দুটি নন পোলার ফ্যাটি অ্যাসিডের লেজ। এখন দেখো আমরা একটু আগে শিখেছি লেজ তৈরি হয় কি দিয়ে, ফ্যাটি অ্যাসিড দিয়ে। আচ্ছা, একটি পোলার ফসফেট হেড তৈরি হয় কি দিয়ে,
ফসফেট দিয়ে। কিন্তু এখন আমাদের কাছে দুইটা নতুন শব্দ চলে আসছে, একটা হচ্ছে নন পোলার আর একটা কি পোলার। এই পোলার মানে কি, পোলার আর মাইয়ার এরকম কিছু, পোলার আর নন পোলার আমরা শিখবো। এখন দেখো এই জায়গাটা ভালো করে দেখো, বইয়ের লাইন থেকে আমি হুবহু লিখেছি, কারণ এটা বইয়ের লাইন থেকে তোমরা যেহেতু প্রথমবার পড়বা, বই থেকে পড়বা, এই জন্য আমি এটাই লিখেছি। পরের লাইনে কি লেখা আছে, ফসফেট হেড ও ফ্যাটি অ্যাসিড লেজের মধ্যে গ্লিসারল থাকে। দেখো আমরা যখন গ্লিসারলটা আঁকাইছিলাম তখন এটা কোথায় ছিল, ফসফেট এই যে হেড মাথা আর লেজের মাঝে না, এখন মাথা তৈরি হয় কি দিয়ে, ফসফেট দিয়ে, লেজ তৈরি হয় কি দিয়ে, ফ্যাটি অ্যাসিড দিয়ে। এখন আমাদের বইয়ে লেখা আছে লেজ হচ্ছে ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি এবং সেটা কেমন, নন পোলার, আর মাথা কি দিয়ে তৈরি, ফসফেট দিয়ে, এবং সেটা কেমন, পোলার। তাহলে এখন আমরা পোলার নন পোলার সম্পর্কে একটু আইডিয়া নিব। তোমরা সবাই পানির স্ট্রাকচার, পানির গঠন জানো? ওকে, বলো তো এখানে H2O হচ্ছে পানি, তাই না? এই পানিকে ভাঙলে কি কি পাই আমরা? নর্মালি এটা পাই, আরো অনেক কিছু পাই, সেটা বাদ দিই এখন। তাহলে এটা হচ্ছে পজিটিভ আর এটা কি নেগেটিভ। তো মনে রাখবো পজিটিভ আর নেগেটিভ, যদি কোনো যৌগের এই দুইটা প্রান্ত থাকে, মানে পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত, তাহলে যাদের পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত থাকে তো তাদেরকে আমরা বলি হচ্ছে পোলার। এখন পোলার মানে কি ভাইয়া? পোল মানে কি? পোল শব্দের অর্থ হচ্ছে মেরু। পোল মানে কি? পোল মানে হচ্ছে মেরু, আর মেরু মানে কি? প্রান্ত। মেরু মানে কি? প্রান্ত। তাহলে একটা যৌগের যদি পজিটিভ মেরু এবং নেগেটিভ মেরু থাকে তখন সেই যৌগকে আমরা কি বলতে পারি, মানে পোল থাকে, তাহলে তাকে আমরা কি বলবো, পোলার যৌগ। কেমিস্ট্রিতে আমরা আরো অনেকভাবে পোলার যৌগ শিখবো, যে দুইটার তড়িৎ পার্থক্য থাকতে হবে, তাই না? এরকম অনেক বিষয় আছে, সেগুলো তোমরা জানো যে কত, বলো তো কত থাকতে হয়, 0.5 থেকে 1.9 এর মধ্যে। পানি এইচ আর অক্সিজেন, দুইটা হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে পার্থক্য আছে 2.1, তার ফলে ওটা পোলার যৌগ হয়। আরো কিছু বিষয় আছে। এখন পোলার যৌগের কিছু বৈশিষ্ট্য আছে। এখন দেখো তো আমি এখানে কি বলেছি, পানি না এটা, পানি একটা কি হয়ে যাচ্ছে, পানি একটা পোলার যৌগ, মাথায় রাখো। পোলার যৌগের সাথে অন্য পোলার যৌগের, মানে পানির সাথে অন্য কোনো পোলার যৌগের সম্পর্ক আছে, কিভাবে সেটা দেখাই দিব। দেখো এখন আমি একটু সহজ করে যদি দেখাই দিই, পোলার যৌগগুলো আসলে পোলার যৌগে দ্রবণীয় হয়, মানে পোলার যৌগগুলা যখন অন্য কোনো পোলার যৌগ পায়। এখন দেখো তো পানির কয়টা প্রান্ত আছে, পজিটিভ আর নেগেটিভ প্রান্ত আছে। আমি অন্যভাবে সহজ করে একটা সহজ উদাহরণ দিই। মনে করো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডে কি কি থাকে, সোডিয়াম আর ক্লোরিন। এখন যখন আমি সোডিয়াম ক্লোরাইডকে পানির মধ্যে দিব তখন পানির সোডিয়াম কার সাথে যুক্ত হবে, OH এর সাথে, আর ক্লোরিন H+ ওকে টান দিবে, ফলে ওরা দুজন আলাদা হয়ে যাবে, তাই না? তাহলে দেখো তো যখন আমি পানিতে সোডিয়াম ক্লোরাইড দিব সেটা কি হয়ে যায়, দ্রবণীয় হয়ে যায় না? সোডিয়াম ক্লোরাইডের কয়টা প্রান্ত আছে, দুইটা। এটাও কি যৌগ বলো তো, এটাও পোলার। তাহলে দেখো তো পোলার যৌগ পানিতে কি হচ্ছে, দ্রবণীয় হচ্ছে। তার মানে আমি এটা মাথায় রাখবো, পোলার যৌগ সবসময় কোথায় দ্রবণীয় হবে, পোলার যৌগে দ্রবণীয় হয়। এখন যেহেতু পানি একটা পোলার যৌগ, তাই আমরা এক কথায় বলতে পারি যে পানিতে কি হবে, দ্রবণীয় হবে। তার মানে দেখো পোলার যৌগ পানিতে কি হয়, দ্রবণীয় হয়। আর যারা পানিতে দ্রবণীয় হয় ওদের একটা বৈশিষ্ট্য থাকে, সেটা হচ্ছে ওরা পানিকে আকর্ষণ করে, পানিকে আকর্ষণ করে। এখন পানিকে আকর্ষণ করে এটুকু আমি লিখে পরে শেষ করে বোঝাই দিচ্ছি, কারণ আকর্ষণ কেন করে, আকর্ষণ করলে কি নাম দিব আমরা, সেগুলো আমি তোমাদেরকে শেখাবো। যে পানিকে আকর্ষণ করলে কি নাম হয় সেটা দেখাবো। এখন চলে আসো আমি একটু বলি, তাহলে এইখানে একটু খেয়াল করো। এই যে আমরা এখানে দেখলাম, এটা আমি সরাই দিই। তাহলে মাথা তৈরি হচ্ছে কি দিয়ে, ফসফেট দিয়ে। আর এই ফসফেটটা কি, পোলার, তাই না? আমার বইয়ে কি লেখা আছে, পোলার ফসফেটের তৈরি মাথা। সো এটা হচ্ছে পোলার ফসফেট। মাথাটা কিসের, ফসফেটের, এবং সেটা তার বৈশিষ্ট্য কি, পোলার। তাহলে পোলার ফসফেট এটা কি হবে, অবশ্যই পানিতে দ্রবণীয় হবে, ঠিক আছে? আচ্ছা এবার চলে আসো, পানিকে আকর্ষণ করে বলতে আসলে কি বোঝায়, পানি আকর্ষী। এখন আমরা সবাই কিন্তু পানির নাম জানি। হ্যাঁ, পানিকে আমরা কি বলি, হাইড্রো। পানিকে কি বলা হয়, হাইড্রো। দেখো হাইড্রো, পানি কি হাইড্রো। আর আকর্ষণ করা বলা হয় হচ্ছে ফিল করা। এই ফিল মানে ওই ফিল না, কিন্তু আসলে এই ফিল মানেও ভালোবাসা। ফিল মানে কি, ভালোবাসা। এখন হাইড্রো পানিকে ফিল করতেছে, তো অ্যাডজেক্টিভ কি হবে, ফিলিক। তাহলে হাইড্রোফিলিক। তাহলে বলতো পানিকে যারা আকর্ষণ করবে তাদেরকে আমরা বলি হাইড্রোফিলিক। আর বাংলায় বললে কি বলবো, পানি আকর্ষী। গুড। তাহলে হাইড্রোফিলিক বা
পানি আকর্ষী। এখন তাহলে আমাকে বলো তো যে উপরে যে পোলার ফসফেট মাথাটা আছে এর বৈশিষ্ট্য কি হবে? এ কি হবে? পানি আকর্ষী হবে। এ হচ্ছে পানি আকর্ষী, ঠিক আছে? বা আমরা ইংলিশে কি বলবো? হাইড্রোফিলিক। হাইড্রো মানে হচ্ছে পানি, আর ফিলিক মানে কি? ভালোবাসা, আকর্ষণ করা। ওকে, নেক্সট চলে আসো। ফ্যাটি অ্যাসিড সম্পর্কে আমাদের বইয়ে কি লেখা ছিল? এটার বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে পোলারের বিপরীত। এখন খেয়াল করো, যাদের কোনো প্রান্ত ট্রান্ত থাকবে না ওদেরকে আমরা কি বলবো? নন পোলার। যাদের পোল নাই ওদেরকে কি বলা হবে? এখন নন পোলারের যদি পোল না থাকে তারা কি? দেখো, পোলার যৌগের বৈশিষ্ট্য কি ছিল? পানিতে ওরা দ্রবণীয় হতে পারতো। নন পোলারের বৈশিষ্ট্য কি হবে বলতো? এরা পানিতে কি হবে? পানিতে হচ্ছে এরা অদ্রবণীয় হবে। এখন যারা পানিতে অদ্রবণীয় হয় তারা কি পানিকে আকর্ষণ করতে পারবে? ওরা ওরা কি হবে? পানি বিকর্ষী হবে। ওরা হবে হচ্ছে পানি বিকর্ষী। ওকে, এখন পানি বিকর্ষীর নাম কি হবে? দেখো, আমরা এখানে লিখেছি পানি আকর্ষী হচ্ছে হাইড্রোফিলিক। তাহলে পানি কি হবে? হাইড্রো। হ্যাঁ, ফিলিকের বিপরীত কি জানো? ফিলিক মানে হচ্ছে, ফিলিকের বিপরীত হচ্ছে ফোবিক। ফোবিক মানে আমি একটু বুঝাই দিই। মনে করো যে তোমরা এরকম শুনছো যে ফোবিয়া, ওই কারোর হচ্ছে পানিতে ফোবিয়া আছে, কারোর উপরে পাহাড়ে উঠলে ফোবিয়া হয়, হাই ফোবিয়া আছে না? ওই উপর থেকে নিচের দিকে তাকায় দেখছো, ভয় লাগে না? 5তলা 10তলা ছাদে উঠে দেখবা, তাই না? তাহলে ওইটাকে বলা হচ্ছে ফোবিয়া। ফোবিয়া মানে কি? ভয়। আর যাকে তুমি ভয় পাও তুমি কি তার কাছে যাবা? বিকর্ষণ করবা না? তাহলে পানিকে যারা বিকর্ষণ করে মানে পানিকে ভয় পায় মানে পানিকে ফোবিয়া। সো পানিতে যাদের ফোবিয়া আছে ওদের নাম আমরা কি দিব? ওদেরকে দিব হচ্ছে ফোবিয়া। সেখান থেকে অ্যাডজেক্টিভ কি হয়ে যাবে? ওদেরকে কি বলবো? হাইড্রোফোবিক, বা বাংলায় বললে কি হবে? পানি বিকর্ষী। ক্লিয়ার? তাহলে বলো তো, উপরে আমাদের যে ফ্যাটি অ্যাসিডটা ছিল এটার বৈশিষ্ট্য কি বলেছিল? যে লেজ তৈরি হয় ফ্যাটি অ্যাসিড দিয়ে, এবং ফ্যাটি অ্যাসিডের বৈশিষ্ট্য হচ্ছে নন পোলার। আচ্ছা ভাইয়া, নন পোলারের বাংলা কি আমরা বলতে পারি? বাংলা কোন কোন জায়গায় লেখা আছে অপোলার। কি লেখা আছে? নন পোলারও যা, অপোলারও তাই। আচ্ছা, নন পোলারের বৈশিষ্ট্য কি? এরা কি হবে? এরা হবে হচ্ছে পানি বিকর্ষী। এটাকে আমরা বলবো হচ্ছে পানি বিকর্ষী, বা ইংলিশে আমরা কি বলবো? হাইড্রোফোবিক। ওকে, তাহলে খেয়াল করে দেখো তো, আমাদের একটা ফসফোলিপিডের বৈশিষ্ট্যের মধ্যে মাথা হচ্ছে হাইড্রোফিলিক আর লেজ কি? হাইড্রোফোবিক। সেম দেহ, একই দেহে কয় ধরনের বৈশিষ্ট্য? এখন যদি কোনো দেহে, একই দেহে দুই ধরনের বৈশিষ্ট্য এবং উভয় বৈশিষ্ট্য, এটা একটা বৈশিষ্ট্য এটা একটা বৈশিষ্ট্য, এই দুইটা বৈশিষ্ট্যই কি একে অপরের বিপরীত না? যখন উভয় থাকে দেখো তখন অ্যামফো মানে, তোমরা ছোটবেলায় পড়ছো অ্যামফিবিয়া মানে উভচর, পড়ছি না আমরা? অ্যামফিবিয়া মানে কি পড়েছিলাম? অ্যামফো মানে হচ্ছে উভো। অ্যামফো মানে কি? উভো, মানে দুইটাই আর কি। তাহলে এই একই যোগে দুইটা বৈশিষ্ট্য পাচ্ছি না? এদেরকে আমরা বলবো হচ্ছে অ্যামফি। অ্যামফি, তারপরে হচ্ছে প্যাথিক। আমাদের বইয়ে লেখা আছে হচ্ছে অ্যামফি প্যাথিক, মানে উভয় বৈশিষ্ট্যই থাকবে। তাহলে ফসফোলিপিড অণুগুলোকে আমরা কি বলতে পারি? অ্যামফি প্যাথিক। বুঝছো? এগুলাই আমার বইয়ে অনেক, মানে এক লাইনে শেষ করে দেওয়া আছে। এখন আমরা দেখবো সবকিছুই বুঝতে পারবো, আমরা বই থেকে যাই। তাহলে আমাদের কাছে কি এখন ক্লিয়ার? তাহলে মাথা, হেড তৈরি হয় কি দিয়ে? ফসফেট দিয়ে, সেটা হচ্ছে পোলার, তার মানে সে হচ্ছে পানি আকর্ষী হাইড্রোফিলিক। আর লেজ তৈরি হয় কি দিয়ে? ফ্যাটি অ্যাসিড দিয়ে, সে হচ্ছে নন পোলার। আর নন পোলার হওয়ার কারণে সে পানি বিকর্ষী বা হাইড্রোফোবিক। আর একই দেহে দুইটা অংশই আছে, হাইড্রোফিলিকও আছে হাইড্রোফোবিকও আছে, তাই এটার নাম কি? অ্যামফিপ্যাথিক। ওকে, পারবো? এখন দেখো বইয়ে এগুলো লেখা আছে, তো আমি সব এগুলো আবার সব তোমাদের পরীক্ষার খাতায় লিখতে গেলে কষ্ট হয়ে যাবে, সব না লিখলেও সমস্যা নাই। ওকে, তুমি এখানে এতটুকু লিখতে পারলেই হচ্ছে, কারণ এখানে তো তোমার মিনিমাম চেষ্টা করবো 15 থেকে অ্যাভারেজ 15 থেকে 16টা লাইন লেখার বা 20টা লাইন লেখার। এখন সব লিখতে গেলে তোমার অনেক লাইন লেখা হয়ে যাবে, তখন তুমি সময়ে শেষ করতে পারবে না। কারণ তোমার পরীক্ষা দেওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কি আমাদের বলো তো? অবশ্যই টাইমলি তোমাকে শেষ করতে হবে না? এই টাইমলি শেষ করা নিয়েই হচ্ছে আমাদের প্রবলেম হয়। তো দেখো বইয়ের ভেতরে কি কি আছে, তারপর আমি বাকিটা দেখাচ্ছি। তো ফসফোলিপিড বাইলেয়ার, এখন বইয়ের যতগুলো লাইন আছে আমরা সবকিছুই পারবো। দেখো বইয়ে লেখা আছে পরে কি, যে এই লাইনটা ফসফোলিপিড বাইলেয়ার হলো অ্যামফিপ্যাথিক, লেখা আছে না? অ্যামফি মানে কি বলেছিলাম? উভয়। অ্যামফিপ্যাথিক অর্থাৎ এর এক অংশ কি? পানিগ্রাহী। কোন অংশটা? সেটা মাথা। এবং অপর অংশ কি? পানি বিকর্ষী, সেটা কোন অংশ? লেজ। ক্লিয়ার? লাইনটাকে বুঝছে, এই এক লাইন বোঝানোর জন্য আমাদেরকে এত কিছু করা লাগলো, বুঝছো? ওকে, বইয়ের লাইনও আমরা পারবো।
এবার চলে আসি আমরা ভাইয়া মেমব্রেন প্রোটিন। মেমব্রেন প্রোটিন মানে সেল মেমব্রেনে যে প্রোটিনগুলো থাকে সেই প্রোটিনগুলোকে আমরা কি বলবো? মেমব্রেন প্রোটিন। ওকে, তাহলে মেমব্রেন প্রোটিন নিয়ে আমরা পড়াশোনা করব, সেল মেমব্রেনের প্রোটিনগুলো নিয়ে আমরা একটু পড়াশোনা করব। তো এখন এই যে তোমাদের ঠান্ডা, সর্দি, কাশি, এগুলা এই সিজনটা হচ্ছে এরকম, সবাইকে আসলে এই সময় সচেতন থাকা উচিত। এখন দেখো মেমব্রেন প্রোটিনের কি কি নাম আছে, আমি একটু আমাদের অ্যাডভান্স বুক থেকে দেখি। এখান থেকে দেখলে আসলে আমাদের দেখো কাশি কত সুন্দর, আবার কাশি হচ্ছে। 3টা মেমব্রেন প্রোটিন আছে দেখো। তাহলে মেমব্রেনে অবস্থিত প্রোটিনগুলোকে আমরা কি বলবো? মেমব্রেন প্রোটিন। তো মেমব্রেন প্রোটিন হচ্ছে 3 ধরনের, কি কি? ইন্টিগ্রাল প্রোটিন, তারপর পেরিফেরাল প্রোটিন, আর কি? লিপিড সম্পৃক্ত প্রোটিন। কি কি? ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন আর লিপিড সম্পৃক্ত প্রোটিন। এখন প্রত্যেকটা বিষয় আমরা ডিটেইলসে শিখবো। প্রথমত আসো ইন্টিগ্রাল মানে কি, পেরিফেরাল মানে কি, লিপিড সম্পৃক্ত প্রোটিন মানে কি, তারপরে গ্লাইকোক্যালিক্স, কোলেস্টেরল। ওকে, কিছু প্রোটিন আমি যদি এটা পুরোপুরি তোমাদের চারপাশ দিয়ে আঁকাই তাহলে বিষয়টা কেমন দেখাবে এটা একটু দেখো। মনে করো আমাদের এটা হচ্ছে একটা কোষ, আর কোষের চারপাশে এরা কি আছে? এরা হচ্ছে কোষ ঝিল্লি। তো কোষ ঝিল্লির এটা একটা অংশ মনে করো এই সাইডে আছে, এই পাশেও থাকবে না? ধরো যে এরা এই পাশে আছে, তাহলে এদেরকে আমরা কই দিতে পারি? এরা এই সাইডে থাকবে, তাই না? এভাবে থাকবে। ওকে, আবার এই পাশে এরা থাকবে, এরা উল্টাই দিলে এই পাশে এরা থাকবে। মানে আমি একটা দেখাচ্ছি যে একটা কোষে আসলে কেমন ভাবে সবাই থাকতে পারে। দেখো এইখানে মনে করো এরা এখানে থাকবে, এইভাবে আঁকানোর দরকার নাই, আমি বোঝানোর জন্য আঁকাচ্ছি, এইভাবে থাকবে। তাহলে দেখো তো একটা কোষের ক্ষেত্রে যদি আমরা দেখি চারপাশে আসলে কি কোষ ঝিল্লি না? এই যে ফাঁকা জায়গাগুলোও থাকবে, এখানে আমরা আঁকাতে পারিনি, দিতে পারিনি, এটা মাথায় রাখবো। এখন দেখো তাহলে এটা কি কোষের ভেতরে না? ভালো করে বুঝতে হবে, এটা কি কোষের ভেতর, কোষের ভেতরের সারফেস হচ্ছে এটা, আর এটা কি কোষের বাইরে, এটা হচ্ছে কোষের বাইরের তল, আর এটা কি কোষের ভেতরের তল। বুঝতে পারছো? মানে এটা তলকে আমরা কি বলি ইংলিশে? সারফেস। এটা ভেতরের সারফেস আর উপরেরটা কি? বাইরের সারফেস। ওকে, সমস্যা নেই, সারফেস বুঝলাম। এখন চলে আসো আমরা একটু বেসিক দিয়ে পড়বো। মনে করো একটা প্রোটিন ধরো হচ্ছে, কালার তো এখানে অনেকগুলা নেওয়া যাবে না। মনে করো এটা হচ্ছে একটা প্রোটিন, এই প্রোটিনটা এই তলেও আছে, মানে এমন ভাবে এটা আছে যে 2টা তলকে কভার করতেছে। দুই পাশে আছে না, 2 তলে আছে না? যদি কোনো প্রোটিন 2 তলে থাকে তখন তাকে আমরা বলবো হচ্ছে, দেখো 2 সাইডে আছে, মানে উপর, বাইরে এবং ভেতরেকে যোগ করতেছে, সংযোগ করতেছে কে? এই প্রোটিনটা। এই সংযোগকারী প্রোটিনকে আমরা বলবো ইন্টিগ্রেশন। মানে কি? সংযোগ, যোগজীকরণ পড়েছি না আমরা? ইন্টিগ্রেশন মানে হচ্ছে সংযোগ। তাহলে ইন্টিগ্রেশন থেকে আসবে হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। তাহলে যে প্রোটিনটা 2 সাইডে থাকবে তার নাম কি হবে? ইন্টিগ্রাল প্রোটিন। আচ্ছা, এখন মনে করো একটা প্রোটিন শুধুমাত্র এক সাইডেই আছে। ধরো একটা প্রোটিন শুধুমাত্র এক সাইডেই আছে, এইদিকে মনে করো একটা প্রোটিন আছে জাস্ট শুধু এই ঝিল্লির দিকে, ভেতরের দিকে, কোষের ভেতরের দিকে। তাহলে এই প্রোটিনটার নাম কি হবে? কি নাম হবে? পেরিফেরাল প্রোটিন। একদিকে। এখন প্রশ্ন হচ্ছে পেরিফেরাল কেন? পেরিফেরি মানে কি? দেখো পেরিফেরি মানে হচ্ছে কেন্দ্র থেকে দূরে। পেরিফেরি মানে কি? কেন্দ্র থেকে দূরে। মনে করো সেন্টার থেকে যদি কেউ দূরে থাকে তখন তাকে কি বলা হয়? পেরিফেরি। মনে করো খুলনা শহর থেকে অনেক উপজেলাগুলো আছে না, যারা উপজেলা থাকবে ওটাকে কি বলা হয়? পেরিফেরি। বুঝছো? সেন্টার বা মেইন কেন্দ্র থেকে যখন দূরে থাকা হয় তখন তাকে বলা হয় পেরিফেরি। তাহলে এই সেন্টার থেকে এরা কি দূরে না, তাই এটাকে বলা হচ্ছে কি? পেরিফেরাল প্রোটিন। ওকে, আবার কিছু প্রোটিন থাকে যারা হচ্ছে লিপিডের সাথে কানেক্টেড। এটা আমাদের বই থেকে যদি আমরা দেখি, আমাদের বইয়ে একটা ছবি আছে, দেখো বইয়ের ছবিতেও তুমি কিছু খুঁজে পাবা। দেখো এই ছবিটার দিকে তাকাও, এটা কি প্রোটিন বলতো? ইন্টিগ্রাল প্রোটিন। আচ্ছা, এই নিচের দিকে শুধু এক সাইডে আছে, এটা কি? পেরিফেরাল প্রোটিন। এখন মনে করো এখানে একটা প্রোটিন আছে, সেই প্রোটিনটা হচ্ছে এই যে ফসফোলিপিড আছে না উপরে, ফসফোলিপিডের সাথে যুক্ত আছে, তাহলে ওর নাম কি হবে? লিপিড সম্পৃক্ত প্রোটিন। ঠিক আছে, মানে লিপিডের সাথে সম্পৃক্ত আছে।
প্রোটিন কয় প্রকার হচ্ছে? 3 প্রকার। কি কি? ইন্টিগ্রাল, পেরিফেরাল আর কি লিপিড সম্পৃক্ত প্রোটিন। আমরা হচ্ছে করব, ছবি দেখাচ্ছি আর তোমরা এখান থেকে দেখতে পারো। এটা অফ হয়ে যায় বারবার, কারেন্ট চলে যাওয়ার কারণে সব কমিউনিকেশন লস্ট। দেখো খেয়াল করো, এই ছবির দিকে খেয়াল করো, এই ছবিতে তাকাও। তাহলে এটা কি প্রোটিন বলো? ইন্টিগ্রাল প্রোটিন। এই প্রোটিনটা কি প্রোটিন? পেরিফেরাল প্রোটিন। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসগুলো পারবো তো? ইন্টিগ্রাল, পেরিফেরাল। দেখো এই প্রোটিনটা কি প্রোটিন হবে? ইন্টিগ্রাল, এটা পেরিফেরাল। আচ্ছা, এখন আমরা পরীক্ষার খাতায় কি লিখতে পারি সেগুলো নিয়ে আমি কথা বলবো। ভিডিও আছে, এগুলো ওপেন করবো আমরা। In this video, we will be discussing the structure of the cell membrane. পুরোপুরি সাউন্ড দেওয়া তো, এই জন্য ওরা দিয়ে দিছে। এখানে চলে আসো। তাহলে এগুলো হচ্ছে ঝিল্লির উভয় সারফেসে থাকবে। যে হচ্ছে ঝিল্লির উভয় সারফেসে থাকবে তাকে আমরা কি বলবো? ইন্টিগ্রাল। ঝিল্লির সারফেসে, এখন এক সারফেস বললে হতো, বইয়ে লেখা আছে ঝিল্লির সারফেসে, তাই আমি এটা লিখে দিছি। তাকে আমরা কি বলবো? পেরিফেরাল। আর যেগুলা লিপিডের সাথে সম্পৃক্ত থাকবে, যে প্রোটিন, তার নাম কি হবে? লিপিড কোরে সম্পৃক্ত, মানে কি লিপিড সম্পৃক্ত প্রোটিন। তাহলে এই 3 লাইন পারবো না আমরা? ইন্টিগ্রাল উভয়, পেরিফেরাল একদিকে, বাকিটা হচ্ছে লিপিডের সাথে। এখন হচ্ছে গ্লাইকোক্যালিক্স কি? এটা খুব সিম্পল। গ্লাইকোক্যালিক্স মানে হচ্ছে, দেখো গ্লাইকো প্লাস প্রোটিন। এখন গ্লাইকো মানে কি আমি বুঝাই দিচ্ছি, মনে রাখবে। গ্লাইকো মানে হচ্ছে কার্বোহাইড্রেট। যখন মানে কার্বোহাইড্রেটকে আমরা এইসব জায়গায় কি হিসেবে ইউজ করি? গ্লাইকো। তাহলে কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন, তখন আমরা কি বলি? কার্বোহাইড্রেট বদলে কি বলা হয়? গ্লাইকো প্লাস প্রোটিন, এর নাম তখন কি হবে? গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন। ওকে, তাহলে বলো তো গ্লাইকোলিপিডে কে কে যুক্ত থাকবে? কার্বোহাইড্রেট মানে গ্লাইকো, তার সাথে কে যুক্ত থাকবে? কার্বোহাইড্রেট প্লাস লিপিড, তখন এর নাম কি হবে? গ্লাইকোলিপিড। এখন তাহলে ভাইয়া হোয়াট ইজ গ্লাইকোক্যালিক্স? দেখো গ্লাইকোপ্রোটিন প্লাস গ্লাইকোলিপিড ইকুয়ালস টু কি হবে? গ্লাইকোক্যালিক্স। ঠিক আছে, তাহলে গ্লাইকোক্যালিক্স কাকে বলা হচ্ছে? গ্লাইকোলিপিড প্লাস গ্লাইকোপ্রোটিন, এর নাম হচ্ছে গ্লাইকোক্যালিক্স। ওকে, শেষ। তাহলে দেখো এটাই লেখা আছে। তো এখানে আমাদের বই অনুযায়ী একটু লিখেছি যে ঝিল্লির উপর এটা কিসের স্তর? মানে কার্বোহাইড্রেট স্তর। বইয়ে লেখা আছে শুধু চিনির স্তর, আসলে চিনি মানে কার্বোহাইড্রেট না সবসময়। হ্যাঁ, গ্লাইকোপ্রোটিন, এই লাইনটা তোমরা মেইনলি এই লাইনটা লিখবা যে গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে মিলিতভাবে কি বলা হয়? এটা এমসিকিউতে আসবে, এটা মনে রাখলে হচ্ছে। এরা সবসময় বাইরের দিকে থাকে। এই গ্লাইকোক্যালিক্সগুলো কোথায় থাকে? মানে উপরে বাইরের দিকে থাকে। ধরো যে এইখানে কিছু কার্বোহাইড্রেট থাকলো বা এখানে কিছু থাকলো, এরা কোন স্তরে থাকে? যে বাইরের তলে থাকে, বুঝতে পারছো? এটা বাইরে থাকে, এটা মনে রাখলে হবে। এবার কোলেস্টেরল। কোলেস্টেরল কোথায় থাকে? আমরা একটা ছবি দেখে এটা ক্লিয়ার করে দেবো। কোলেস্টেরল থাকে কোথায়? দেখো কোলেস্টেরল থাকে হচ্ছে, এখানে ছবি আছে একটা, এই ছবিটা দেখো। কোলেস্টেরল দেখো, ছবিটার দিকে তাকাও। এটা একটা কি ফসফোলিপিডের অণু না? এটাও কি ফসফোলিপিডের অণু। দেখো দুইটা ফসফোলিপিডের অণুর মাঝখানে হলুদ কালারের কি, এগুলা কোলেস্টেরল। তাহলে প্রশ্ন হচ্ছে কোলেস্টেরল কোথায় থাকে? তুমি নিজের ভাষায় বলতে পারবা না? যে ফসফোলিপিড অণুগুলোর মাঝে থাকে। কোথায় থাকে? ফসফোলিপিড অণুগুলোর মাঝে থাকে। তাহলে কোলেস্টেরল কই থাকে? ফসফোলিপিড অণুগুলোর মাঝে থাকে। তাহলে যারা ফসফোলিপিড অণুর মাঝে থাকবে ওরা হচ্ছে কোলেস্টেরল। তাহলে আমরা একটু বই আমাদের অ্যাডভান্স বুকে কি লাইন লেখা আছে একটু পড়ে আসি। দেখো কোলেস্টেরল কি জাতীয় পদার্থ বলো তো? লিপিড জাতীয় পদার্থ। এবং কোথায় থাকে? ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে এগুলো অবস্থান করে। তাহলে লাইনটা বুঝতে পারছো? এতটুকুই। এখন আমাদের বইয়ে কিন্তু অনেক বড় একটা প্যারা দেওয়া আছে, ওগুলো আসলে সব কোলেস্টেরলের প্যারা না, আমি বুঝাই দিচ্ছি। তাহলে এগুলো হচ্ছে ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে অবস্থান করে এবং কোথায় বেশি থাকে? প্রাণী কোষে। কাদের দেহে চর্বি বেশি থাকে বলো? কোলেস্টেরল কাদের দেহে বেশি থাকে? প্রাণী নাকি উদ্ভিদ? উদ্ভিদ খেয়ে খেয়ে মোটা হয়ে যায়, চর্বি জমে যায়, হয় না? প্রাণীদের দেহে থাকে না? তাহলে কোলেস্টেরল কার কোষঝিল্লিতে থাকবে? প্রাণী কোষে। এখন আমাদের বইয়ে কি লেখা আছে দেখো। বইয়ের ভিতরে তুমি হতাশ হয়ে যাবা এই যদি দেখো তুমি কোলেস্টেরল দেখো। তাহলে কেন? কারণ তাকাও এদিকে, দেখছো কত বড় প্যারা। আসলে কোলেস্টেরলের প্যারা কিন্তু এই কিছু লাইন পরে শেষ হয়ে গেছে। হ্যাঁ, পরে এখান থেকে হচ্ছে তোমার অন্য একটা প্যারা শুরু হওয়ার কথা ছিল, বাট সেটা না করে দেখে মনে হয় যে কোলেস্টেরল নিয়ে মনে হয় 10-15 লাইন লেখা, তাই না? তাহলে কোলেস্টেরল কোথায় থাকে এটা কি বুঝছি আমরা, এবং কোন কোষে বেশি থাকে?
প্রাণী কোষে। পারবো আমরা? তাহলে আমাদের মেইন যে লিখতে হবে এবং ছবি আঁকাইতে হবে, কারণ ছবি কতটুকু আঁকাইতে হবে ভাইয়া দেখো, আমাদের বই আসলে কতটুকু ছবি আঁকানো আছে, এই যে এখান থেকে এইটুকু তুমি আঁকাবা, মানে আমি বইয়ের ছবিটা দেখাই তো কতটুকু আঁকাবা, এবং আঁকানোর ট্রিক্স কি সেটাও বুঝাই দিচ্ছি। দেখো এটা কি কোষের ভেতরের তল না, আর এই পাশে কি বাইরের তল, তাহলে আমরা এক সাইড আঁকাইছি না, এক সাইড তুমি আঁকাবা। খুব বেশি এই যে আমাদের বইয়ে দেখো কি কি করা আছে, এত কিছু তোমার করার দরকার নাই। কেন? তুমি হচ্ছে এরকম দিয়ে, আমি এরকম করছি না, এটা করাও তোমার জন্য সময় সাপেক্ষ, করার দরকার নাই। কি করবো আমরা? দেখো আমরা হচ্ছে আমরা এরকম করে দিয়ে দেবো, ঠিক আছে? পেন্সিল দিয়ে তুমি আঁকাবা না, এরকম করে দুইটা দিয়ে দিবা, বুঝছো? এভাবে দিয়ে দিবা, তাহলে বেশি সময় লাগবে না। আর যখন তুমি এই যে প্রোটিনগুলো আঁকাবা, তখন বুঝে বুঝে প্রোটিনগুলো আঁকাইতে হবে। প্রোটিন যখন তুমি দুই সারফেস মিলে মানে ইন্ট্রিগাল আঁকাবা, তখন কি করতে হবে? এই পাশে তুমি যা দিবা সেগুলোকেও কভার করতে হবে না? আবার মাঝে মাঝে তুমি কিছু ফাঁকা জায়গা দিবা, যেখানে তোমার কি আঁকাইতে হবে বলতো? কোলেস্টেরল। তো মাঝে মাঝে দেখো আমাদের বইয়েও কিছু জায়গা আছে, তার তো এখানে ধরবে না, এখানে দেখে মনে করি এখানে কোলেস্টেরল দিয়ে দিলা, এখানে কোলেস্টেরল দিয়ে দিলা, বুঝছো? যে কিছু কিছু জায়গাতে কি দেওয়া আছে, এই যে এখানে কোলেস্টেরল দেওয়া আছে, এটা দিবা। আর হচ্ছে এই যে গ্লাইকোপ্রোটিন কোথায় থাকে দেখো, এটা কি প্রোটিন না? প্রোটিনের সাথে যদি উপরে কার্বোহাইড্রেট লাগানো থাকে তখন তাকে আমরা কি বলবো? গ্লাইকো। আর এর নিচে এটা কি প্রোটিন না? প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট লাগানো, তখন তার নাম কি হবে? গ্লাইকো প্রোটিন। ওকে, তাহলে আর ভেতরের দিকে, কোষের ভেতরের দিকে কি থাকবে? তুমি যখন এটা আঁকাবা, তাহলে এইটা কি ভেতরের সাইড কোনটা? এই পাশটা ভেতরের সাইড না? তাহলে কোষের ভেতরের তল, এখানে কি থাকবে? সাইটোপ্লাজম। তো এইভাবে দিয়ে দিতে পারো, ভেতরের তল লিখতে পারো, যতটুকু সংক্ষেপে করা যায়, কারণ এটা তোমার সব লিখতে হবে এবং ছবিও আঁকাইতে হবে। যদি কখনো তোমার পরীক্ষাতে এটা আসে, কি করতে হবে? ছবিও আঁকাইতে হবে, না না চাইলেও আঁকাইতে হবে, বুঝছো? তাহলে তোমার লেখাটা যত সম্ভব কমাই নিয়ে আসতে হবে, সংক্ষেপ করতে হবে, তাই সংক্ষেপ করে গোছায় লিখাই দেওয়া। এখান থেকে তোমার হচ্ছে সিকিউ কোয়েশ্চেন তো এটা আসবে, আর ক খ নম্বরের কোয়েশ্চেন যেগুলো আসবে আমি পরের দিন এগুলো শেখাবো, যে এটাকে কেন আসলে ফ্লুইড মোজাইক মডেল বলা হয়, কেন আইসবার্গ মডেল বলা হয়, আর এর ভেতরে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট হয়, সেগুলো কি, সেগুলো আমরা ইনশাআল্লাহ আগামী দিন করবো। তাহলে আমরা কি পারবো? সবাই এইচডব্লিউটা এটা করে ফেলতে হবে, ঠিক আছে? ওই অ্যাডভান্স বুক থেকে দেখে লিখবা এবং হচ্ছে ছবি আঁকাবা। আমি পরের দিন সবার খাতা দেখবো। ওকে, ঠিক আছে, বই ফেলাই দিলা।